ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সরাতল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে নিহত 15, আহত বেশ কয়েকজন। চলছে উদ্ধার কাজ। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিত কিচেন ক্যাবিনেট, দাবি সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেনের। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কিছু জানত না পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না। এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। অনুমোদন ছাড়াই 4 বছর ধরে চলছে বাংলাদেশ নবজাতক হাসপাতাল। বাণিজ্যিক ভবনকে লাইসেন্স দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্যবসা চালান সরকারি ডাক্তার। এটা কোনো ইয়ে নাই, এটা কোনো ইয়ে নাই। না ওগুলো কেউ কেউ দিতে পারে, এটা কেউ যদি ওটা কোনো জায়গায় কোনো পাঠানো কোনো কিছু নাই। এটার ব্যাপারে ডাইরেক্টর হসপিটাল ভালো বলতে পারবেন, উনি এগুলো তদারকি করেন। আমি এই বিষয়ে কিছুই জানি না। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন নগরবাসী। যাত্রাপথ নির্বিঘ্ন করতে সরকারের নানা উদ্যোগ, যাত্রীদের স্বস্তি প্রকাশ। আমরা সবাই একসাথে ঈদ উদযাপন করার জন্য গ্রামে যাচ্ছি আর কি। সারা দেশে জমজমাট কোরবানির হাট। চট্টগ্রামে জৌলুস বাড়াচ্ছে বাহারি নামের গরু। জামালপুরে পশু চোরে দৌরাত্ম্যে ঘুম হারাম খামারিদের। বন্ধ কারখানায় প্রণোদনা নয়, রুগ্ন শিল্পে অর্থায়ন চান ব্যবসায়ী নেতারা। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। কেন্দ্রীয় ব্যাংকের দরকার হলো নজরদারি করা যে এটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, কিন্তু ব্যাংকগুলোর দায়িত্ব হলো ওনারা এমনভাবে ঋণটা প্রদান করবেন যেন ওটা খেলাপি না হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। আজও অনুকরণীয় বিদ্রোহী কবির অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবোধ। ইরান যুক্তরাষ্ট্র চুক্তির জোরালো সম্ভাবনা তৈরি হলেও ফের অনিশ্চয়তা। দ্রুত কোনো সমঝোতায় পৌঁছাতে চান না, চাপ না দেওয়ার নির্দেশ ট্রাম্পের। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সরাতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে প্রাণ হারালেন কমপক্ষে 15 জন, আহত 10 জন। উদ্ধারকর্মীদের আশঙ্কা বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। যমুনা সেতু পূর্ব পাড়ের ওসি জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাক যমুনা সেতুর দিকে যাচ্ছিল। ভুয়াপুর থানার সরাতল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাক ও ভারী রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই 15 জনের মৃত্যু হয়। খবর পেয়ে যমুনা সেতু পূর্ব পাড়ের পুলিশ সদস্য এবং ফায়ার সদস্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাদের সবাই শ্রমজীবী মানুষ, বাড়ি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ, আর আহতদের স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। 7 সদস্যের কিচেন ক্যাবিনেট অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা। নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে 3 বার পদত্যাগের সিদ্ধান্ত নেন, তবে তা গৃহীত হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের সাথে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানত না দাবি করেন তৌহিদ হোসেন। তার মতে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা ছিলেন এর নেপথ্যে। এ বিষয়ে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। তৌহিদ হোসেন অতিরিক্ত সচিব হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, পররাষ্ট্র সচিব হয়ে ডক্টর ইয়াজউদ্দিন, 111-এ সেনা সমর্থিত ডক্টর ফখরুদ্দিন এবং 2009-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাথে কাজ করেছেন শীর্ষ এই কূটনীতিক। 5 আগস্টের পট পরিবর্তনের পর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারে পররাষ্ট্র উপদেষ্টা হন তিনি। টানা 18 মাস কঠিন সময়ে কূটনীতি সামলানোর কথা থাকলেও
তা নিয়ে হতাশা আছে তার। এই ক্ষেত্রে তাদের কোনো এক্সপার্টিসও নাই, তারপরেও তাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিতে হতো, কারণ উচ্চ পর্যায়ে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হতো। আমি কুইট করার চিন্তা 3 বার করেছি, তারা রিকোয়েস্ট করেছে যে খুব এম্বারাসিং হবে সরকারের জন্য। জুলাই গণ অভ্যুত্থানে ডিপ স্টেট সক্রিয় ছিল কিনা সেই প্রশ্নেরও জবাব দেন তৌহিদ হোসেন। ডিপ স্টেট সমস্ত পৃথিবীতে প্রতিটা ঘটনার সাথেই জড়িত থাকে। পৃথিবীতে কিছুই ঘটে না যেটাতে ডিপ স্টেট কোনো না কোনো ডিপ স্টেট কোনো না কোনোভাবে জড়িত থাকে না। ডিপ স্টেট ইনভলভ হয়, কিন্তু স্রোতের বিরুদ্ধে না, তারপরে সেটাকে তারা ম্যানিপুলেট করবে। নিজের প্রত্যাশার একটা বড় অংশই পূরণ হয়নি। ক্ষমতায় থাকাকালে কয়েকজন উপদেষ্টার সমন্বয়ে কিচেন ক্যাবিনেট সব সিদ্ধান্ত নিত বলে মূল্যায়ন তার। কোনো এক উপলক্ষে এই কিচেন ক্যাবিনেটের একটা মিটিংয়ে আমাকে যেতে হয়েছিল যমুনাতেই, এবং আমি পরে জেনেছি যে প্রতি মঙ্গলবারে তারা বসেন, সিদ্ধান্ত নেয় কেউ কেউ, এই ধরনের কথাবার্তা শোনা যেত, আমার কানেও আসতো, কিন্তু এর বাইরে আসলে আমার জানা ছিল না যে এরকম একেবারে একটা গ্রুপ আছে যারা নিয়মিত বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ভোটের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি করেছে তার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। কোনো কারণ হয়তো ছিল পেছনে যেটা আমরা এটা করতে বাধ্য ছিলাম, কিন্তু কোনো বাধ্যবাধকতা না থাকলে এটা সই করার বিষয়টা নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়াই যথাযথ হতো। দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি লিখলেও তা যে কাজে আসবে না সেটা জানতেন তৌহিদ হোসেন। জানান নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তার ভাবনা। স্যার, শেখ হাসিনাকে ফেরানোর জন্য প্রথম চিঠিটা আপনার সরকার থাকতেই দিয়েছিলেন, যার কোনো উত্তর আসে নাই। উত্তর কি আশা করেছিলাম আমরা? আমি আশা করিনি। আশা করেছিলেন? খুব একটা আশা করিনি। আমি মনে করি যে আওয়ামী লীগ রাজনীতি থেকে যে একেবারে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না। আমাদের মানুষজনের স্মৃতিশক্তি খুব দীর্ঘ না। আমি বিশ্বাস করি যে তারা রাজনীতিতে ফিরে আসবে, এবং আমার অনুমান তারা দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। বিএনপি সরকার নিয়ে এখনই মূল্যায়ন করতে নারাজ এই কূটনীতিক। বলছেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতকে সামলানোই তারেক রহমানের বড় চ্যালেঞ্জ। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, আমি কোনো পক্ষেরই লোক বলে বিবেচিত হব না, আবার কেউই আমার পর খড়গহস্ত হবে না। এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমাদের জন্য সবসময় ছিল, এখনো তাই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজুকের অনুমোদন নেই ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, তারপরও হাসপাতাল হিসেবে পেয়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স। তাও 1-2 বছরের জন্য নয়, চলছে 4 বছর ধরে। নাম বাংলাদেশ নবজাতক হাসপাতাল লিমিটেড। সেখানে ঝুঁকিতে চিকিৎসা চলে 3 থেকে 400 শিশুর। নারায়ণগঞ্জ থেকে ঘুরে এসে রিপোর্ট করেছেন সহকর্মী অপূর্ব আলাউদ্দিন। ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী তানভীর মিজান। 2 বছরে 2 বার আগুন লাগে ঢাকা শিশু হাসপাতালে। তারও আগে আগুন লেগেছিল সরোয়ার্দী হাসপাতালে। পর্যাপ্ত ব্যবস্থা থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় হাসপাতাল দুটি। এরপর ফায়ার সার্ভিসের করা জরিপে উঠে আসে ভয়ঙ্কর তথ্য। ঢাকা ও আশপাশের 222টি হাসপাতাল রয়েছে অগ্নি ঝুঁকিতে। এই যখন অবস্থা, তখন মিলল আরও ভয়াবহ এক হাসপাতালের খোঁজ। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা। 4 বছর আগে এটি ছিল বাণিজ্যিক ভবন। রাজুকের শর্ত পূরণ না করে বাণিজ্যিক ভবনটির রূপ নেয় নবজাতক হাসপাতালে। 4 তলা হয়ে যায় 10 তলা। এটা নিয়ে মোবাইল কোর্টও হয়েছে। এটা তো রাজুকের অনুমোদন নাই, আমরা বলতে পারি। না, রাজুকের অনুমোদন নেই। শুধু রাজুক নয়, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। আমরা যখন ছাড়পত্র দিই, আমরা ফায়ার সার্ভিসে অনুমোদন আছে কিনা এটা দেখি। তো সেই ক্ষেত্রে ওনার যদি অনুমোদন না থাকে আমরা তো দিতে পারবো না। আবেদন করলেও পায়নি ফায়ার সার্ভিসের ছাড়পত্র। জানা যাক কি কারণে ছাড়পত্র দেওয়া হয়নি তাদের। 9 তলা 10 তলা ভবন, সামনে যায় দেখি যে 4-5 ফিট 6 ফিট রাস্তা। ভবন কিভাবে হয় এগুলো আমাদের বোধগম্য নয় ভাই। আমরা আবার বলি যে সামনে 20 ফিট রাস্তা থাকতে হবে, রাস্তা এই সাইডটা যদি ওরা ক্লিয়ার আমাদের দিতে পারে তখন আমরা দিব, তার আগে আর এটা দেওয়ার সুযোগ নেই। আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকলেও প্রতিদিন ভর্তি করা হচ্ছে নবজাতক শিশু। পাশে আবার পেট্রোল পাম্প।
একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি বেরোতে পারে না, একটা গাড়ি ভিতরে থাকতে হয় আর তারপর আর একটা গাড়ি বেরোতে হয়। এইটি রাস্তা, একটাই রাস্তা, আর কোনো রাস্তা নাই। জানা গেল কোনোভাবে চলতে পারায় এই পথটিও অন্যের। ফায়ার ব্রিগেডে জানাইছি যে আমার রাস্তা দিয়ে আসে যাবে কেন অ্যাম্বুলেন্স নিয়ে, আর প্রতিদিন এই হাসপাতালে বর্জ্য কিনে আমার পেট্রোল পাম্পের ভিতরে ফালায়। আমাকে বলে কি আপনি জায়গা ভাড়া দিব, আমার কাছে বিক্রি করেন, হ্যাঁ না, এটা কি সম্ভব? একটার নাম আব্দুল্লাহ, একটার নাম। বাংলাদেশ নবজাতক হাসপাতালে এক সপ্তাহের ব্যবধানে ফেনীর 2 যমজ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। প্রতিবাদ করে হামলার শিকার হন নিহত শিশুর মামা। লাখ লাখ টাকা খরচ করে এলাইছি, 3-4 লাখ টাকার মতো খরচ করে এলাইছি। এখন লাশ রাখি আমাদের থেকে 40,000 টাকা আদায় করছি, বলতেছে 40,000 টাকা না দিলে লাশ দেবো না। পরে আমি একটু করে ভিডিও করছি আর তারপর এটা হাসপাতাল লোকে আমার ধরে আমার মোবাইলটা নিয়ে গেছে, আমার মারছেও। রাজুক, পরিবেশ, ফায়ার সার্ভিস কারোরই অনুমোদন নেই। তাহলে হাসপাতাল চলছে কিভাবে? আমরা অনুমোদন নিয়ে চলতেছে সব জায়গায়। আপনি বলছেন অনুমোদন নিয়ে চলছেন, কিন্তু সবাই বলছে যে অনুমোদন ছাড়া চলতেছেন। তাহলে আপনারা আপনাদের মতো ব্যবস্থা নেন, বন্ধ করেন হাসপাতাল। এটি দেখভালের দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের। 3 দিন সময় নিয়েও লাইসেন্সের তথ্য জানাতে পারেননি অতিরিক্ত মহাপরিচালক। না, আমি জানতে পারিনি, কারণ আমার বুঝতেই পারছেন যে কিরকম ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে। ফায়ার সার্ভিস, পরিবেশ ছাড়পত্র এবং নিজস্ব কোনো রাস্তা নেই এবং রাজনীতির কোনো অনুমোদন নেই, 10 তলা ভবনে। মানে এইটা লাইসেন্স এটার ব্যাপারে ডাইরেক্টর হসপিটাল ভালো বলতে পারবেন, উনি এগুলো তদারকি করেন। আমি এই বিষয়ে আমি কিছুই জানি না, মানে অফিসিয়ালি। এখন জিনিসটা অফিসিয়ালি যদি কোনো ডেজিগনেশন লাগে তাহলে এটা ডাইরেক্টর হসপিটাল জানাবে। নবজাতক হাসপাতাল আমাদের শাফি ভাইকে বলতে পারেন, ডাক্তার শাফি আছে আমার ডিডি, তিনি আছেন ছুটিতে। দিলেন আরেক উপপরিচালকের নম্বর। আমরা দেখি যে আবেদন দিয়েছে, আমরা তার যে আমাদের স্ট্রাকচার বা স্পেস এবং ম্যান পাওয়ার এগুলো আছে কিনা এটার উপরে আমরা দিই। তো প্রথমটা দিয়ে দেওয়া হয়, এরপরে যখন সে পরের বছর রিনিউ করে তখন যদি পরিবেশ তাকে কাগজ না দেয়, অর্থাৎ বিল্ডিং এর অনুমোদন, ফায়ার, অন্যান্য কিছু সব যদি না দেয়, তখন আমরা সেটা রিনিউ করি না। 3 ঘন্টা পর জানা গেল পরিবেশের ছাড়পত্র ছাড়াই হাসপাতালটির লাইসেন্স আবারও নবায়ন হয়েছে। কিভাবে হলো এই অসম্ভব কাজ সেটা আবার জানেন না উপপরিচালক। রিনিউ করছে, হ্যাঁ রিনিউ নবায়ন করছে, কিন্তু তারা কিন্তু পরিবেশের ছাড়পত্র এখনো পায়নি। আচ্ছা, এটা তো এখন দেখতে পাচ্ছি না আমি, মানে ওই লাইসেন্স দিয়ে দেওয়াটা তো ডকুমেন্ট আমার এখানে নাই, এটা তো ডাইরেক্টর সাহেব বলতে পারবে। স্ত্রী মাহমুদা সুলতানা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হলেও হাসপাতালটির পুরো নিয়ন্ত্রণ করেন সরকারি চিকিৎসক ডাক্তার মজিবুর রহমান। অভিযোগ আছে তিনি ভবনটি দখলে নেন আলোচিত ডিবি হারুনের সহায়তায়। ডিবি হারুনের কাছে না, এটা কোনো ই নাই, এটা কোনো ই নাই। না ওগুলো কেউ যে কেউ দিতে পারে, এটা কেউ যদি ওটা কোনো জায়গায় কোনো পাঠানো কোনো কিছু নাই। প্রশ্নের জবাব না দিয়ে এড়িয়ে গেলেন ডাক্তার মুজিব। কিন্তু এত আইনের লঙ্ঘন কি কেউ দেখেও দেখবে না? অপূর্ব আলাউদ্দিন, যমুনা নিউজ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের রাজধানী ঢাকা ছাড়ছেন নগরবাসী। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী রাব্বি হোসেন, তার কাছ থেকে জেনে আসবো ঈদযাত্রার খবরাখবর। রাব্বি, ঘরমুখো মানুষের ভিড় আজকে কেমন দেখছেন, কি বলছেন সাধারণ যাত্রীরা? মারফি, আজকে ঈদযাত্রার 3য় দিন। ঈদযাত্রায় ভোগান্তি যেমন আছে, পাশাপাশি স্বস্তিও রয়েছে, কারণ পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অনেকেই এই রাজধানী ছেড়ে যাচ্ছেন। আমরা সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছি। এখানে সকাল থেকে আমরা 3টি ট্রেন ছেড়ে যেতে দেখেছি। বলা যায় যে বিলম্ব গিয়েছে 10 থেকে 15 মিনিট, কোনোটা আধা ঘন্টার সময় বিলম্বে ট্রেনটি ছেড়ে যাচ্ছে। তবে যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটি রয়েছে প্ল্যাটফর্মের বাইরে, এবং এই যে কমলাপুরে ঢোকার যে রাস্তাটি রয়েছে সেখানেও যাত্রীদের কানায় কানায় পূর্ণ আমরা দেখতে পাচ্ছি। তবে বলা যায় যে এখানে যাত্রীরা মোটা দাগে যে অভিযোগটি করছেন যে অনেকে টিকিট কেটেছেন কিন্তু কাটার পরেও তারা ট্রেনে উঠতে পারছেন না, কারণ এত পরিমাণ ভিড় যে ট্রেনে যে তারা উঠবেন সেই সুযোগটাই নেই। আবার অনেকেই টিকিট না কেটে যারা স্ট্যান্ডিং টিকিট কেটেছেন বা অনেকে টিকিট কাটেননি তারাও ট্রেনে অপেক্ষা করছেন, ট্রেনে যাচ্ছেন। আমরা যদিও এখন প্ল্যাটফর্মের যে ভেতরের অংশটি সেখানে যাত্রীরা কিছু কম রয়েছে, কারণ কিছুক্ষণ আগেই 2টো ট্রেন ছেড়ে গিয়েছে।
সকল যাত্রীরা সেই ট্রেনে আহরণ করেছেন। তবে বলা যায় যে স্বস্তির জায়গাটা হলো অনেকেই বাড়িতে যাচ্ছেন, অনেক ঝক্কি ঝামেলা ছিল, তারা টিকিট কাটতে পেরেছেন, ট্রেনে উঠতে পেরেছেন, সেই আনন্দটা তাদের রয়েছে। তবে এখানে আমরা রেলওয়ের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলার সুযোগ পাইনি। তারা বলছেন যে এই যাত্রা যাতে নির্বিঘ্নে হয়, যাতে স্বস্তির হয়, সে বিষয়ে তারা চেষ্টা করছেন। সরকারের পক্ষ থেকেও নানা ধরনের উদ্যোগ রয়েছে, যেহেতু বিশেষ ট্রেন চলাচল করছে সেই বিষয়টি নিয়েও তারা কাজ করছেন। এখানে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যতই ভোগান্তি হোক তারা যাতে বাড়ি যেতে পারেন, বাড়ি গিয়ে ঈদ কাটাতে পারেন সেই অপেক্ষায় তারা করছেন। অনেকে আমরা দেখেছি যে ট্রেনের ছাদে উঠেছেন, ছাদে ওঠার পরে রেলওয়ের যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা ছাদ থেকে তাদেরকে নামিয়ে দিয়েছেন, অর্থাৎ কোনোভাবেই ছাদে উঠে ট্রেনে যাত্রা করতে পারবে না। সেই কারণেই মূলত তাদেরকে আমরা এবার দেখছি যে ছাদ থেকে নামানোর সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। এবং বলা যায় যে ট্রেনের ভিতরে একেবারে যে যাত্রীর যে কানায় কানায় পূর্ণ সেটি কিন্তু রয়েছে। তবে এখনও কিছু ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি, যারা দূরপাল্লার যাত্রী রয়েছেন তারা অপেক্ষা করছেন। কিছু কিছু আমরা সকাল থেকে কিশোরগঞ্জের পথে একটি ট্রেন যেতে দেখেছি, চট্টগ্রাম গিয়েছে, পাশাপাশি আরও 2টি ট্রেন এখানে প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো ট্রেন দুটিও ছেড়ে যাবে। তবে বলা যায় যে 15 থেকে আধা ঘন্টা সময়ে বিলম্ব করে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। তবে এই সময়টাকে তারা অত বেশি বলছেন না, কারণ অন্য সময়ে 3 ঘন্টা 4 ঘন্টা সময় অপেক্ষা করতে হয় স্টেশনে। তবে আজকে যেহেতু সকাল থেকে এখন পর্যন্ত গরমের সময় তারা যাচ্ছেন, তারা বলছেন যে স্বস্তি থাকলেও কিছুটা তাদের ভোগান্তি রয়েছে। তবে ঈদযাত্রা তারা পরিপূর্ণভাবে বাড়ি যেতে পারবেন সেই আশাটাই জানাচ্ছেন যাত্রীরা। রাব্বি, আমরা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলার পর পাল্টা অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। মধ্যরাতে হামলার পর সারাশি অভিযান চালিয়ে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়। পুলিশ জানায়, জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে একাধিক ক্যাম্প স্থাপন করেছিল যৌথ বাহিনী। রাতে একদল সন্ত্রাসী ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে, পাল্টা প্রতিরোধ গড়ে তোলে যৌথ বাহিনীও। এর আগে বুলডোজার দিয়ে যৌথ বাহিনীর একটা ক্যাম্প গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। পুলিশের প্রাথমিক ধারণা, ইয়াসিন বাহিনী এই হামলার সাথে জড়িত। এদিকে জঙ্গল সলিমপুর হয়ে আলীনগর প্রবেশের সড়কটি বেশ কয়েকটি স্থান কেটে দিয়েছে সন্ত্রাসীরা। আমার ঘর দুয়ার ভেঙে দেন না, তো আস্তে আমার মাল সামানের সব নিচে গায়ে এই মাটি। মা ছিল পরে 15-20 জন ছিল, সব রাতে লাড়ি। এটা তো একটাই কথা জানা আছে, কে কাটতে পারে, যার যত বড় ক্ষমতা বুকের পাটা সেই করতে পারে এই কাজগুলা। জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, এই যে র্যাবের ক্যাম্পে হামলা এবং র্যাবের পক্ষ থেকেও পাল্টা অভিযান চালানো হয়েছে, এই বিষয়ে কি কি তথ্য আপনার কাছে রয়েছে? র্যাব কি বলছেন, কতজনকে আটক করা হলো, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। মারফি, অভিযান কিন্তু এখনো পর্যন্ত চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থাৎ ডিআইজি পর্যন্ত এখানে এসেছেন, আসলে তিনিও নেতৃত্ব দিচ্ছেন। সব মিলিয়ে আমরা দেখছি যে পুলিশের হাজার খানেক সদস্য অর্থাৎ যৌথ বাহিনী, র্যাব, পুলিশ সহ অন্যান্য বাহিনী, তাদের সহায়তায় কিন্তু এই অভিযান চলছে। আপনারা দেখছেন যে আমি আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে রয়েছি। এটি আসলে মূলত র্যাব বা যৌথ বাহিনী তাদের যে নিয়ন্ত্রণ নেওয়ার পর জঙ্গল সলিমপুরে তারা আসলে এই ক্যাম্পটি স্থাপন করেছিলেন এবং এই ক্যাম্পটির সাথে সাথে আরও একটি ক্যাম্প নতুন করে স্থাপন করা হয়েছে এবং গতকাল রাতে কিন্তু এই দুটি ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে এবং পাল্টা প্রতিরোধ এখানকার যারা সদস্যরা ছিলেন তারা আসলে করেন। তাদের সাথে বেশ কয়েক ঘন্টা আসলে গুলি বিনিময় চলে। তার আগেই কিন্তু আসলে যেহেতু পূর্ব পরিকল্পিত ছিল, যারা সন্ত্রাসীরা এখানে এসেছেন তাদের একটা পূর্ব পরিকল্পনা ছিল, তারা কিন্তু কয়েক শতাধিক সদস্য বোলডোজার সহ অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু এই ক্যাম্পগুলোতে হামলা চালায় এবং বেশ কয়েকটি স্থানে আমরা এই সড়কটিতে যেহেতু পুলিশ সদস্যরা বাহির থেকে আসলে প্রতিরোধ গড়তে তাদেরকে এই সড়কটি ব্যবহার করতে হবে, ফলে যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহজেই ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্যই কিন্তু আসলে এই রাস্তাগুলোতে প্রতিবন্ধকতা তৈরি করেছে। তবে সবচেয়ে যেটি আসলে ভয়ঙ্কর বিষয় সেটি হচ্ছে পুলিশের যেই যৌথ বাহিনীর যে ক্যাম্পটি রয়েছে সেটি একেবারে বোলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ বেশ দুঃসাহসিকতাই দেখিয়েছে যারা সন্ত্রাসী বাহিনী রয়েছে। আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে পাল্টা প্রতিরোধের পরে তাদের যে অভিযান চলছে সেখান থেকে বেশ কয়েকজনকে তারা আটক
আটক করেছে, যদিও বা এই যাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে যাচাই বাছাই করা হবে কারা এই হামলার সাথে জড়িত রয়েছে। তবে যারা এখানে ছিলেন পুলিশ সদস্যরা বা যৌথ বাহিনীর সদস্য, তারা আসলে বলছে যে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়েছে। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েই পুলিশ সদস্যদের উপর হামলা চালান এবং এখানকার যে ক্যাম্প, সেই ক্যাম্পগুলো একেবারেই গুড়িয়ে দেওয়া হয়। এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি যে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নিতে কিন্তু যৌথ বাহিনী অভিযান চালিয়েছিল এবং বলা হয় এই জঙ্গল সলিমপুর হচ্ছে দেশের ভিতর আরেকটি দেশ। এখানে আসলে সন্ত্রাসীদের নিয়ম চলে, প্রচলিত কোনো যে আইন সেটি আসলে এখানকার যারা সন্ত্রাসী বাহিনী রয়েছেন তারা তোয়াক্কা করে না। মাস কয়েক আগে কিন্তু যৌথ বাহিনী অভিযানটি চালিয়ে এখানকার নিয়ন্ত্রণে, তারপর থেকে এখানে দুটি ক্যাম্প স্থাপন ছিল আর কি, এটি এখনো রয়েছে এবং গতকাল হামলার পর এখানে আরো নিরাপত্তা জোরদার করা হচ্ছে। সব মিলিয়ে অভিযান চলছে। আমরা আসলে বিস্তারিত অভিযান শেষে কিংবা আইন শৃঙ্খলার ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন ব্রিফ করবেন তখন আসলে মারফি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবেন। জানাবেন। আপনাকে ধন্যবাদ সুমন আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। খবরের শুরুতে আপনাদের একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা জানাচ্ছিলাম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে 15 জন যে নিহত হয়েছেন, এ বিষয়ে আরেকটু বিস্তারিত তথ্য আপনাদের জানাতে চাই। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামীম আল মামুন। শামীম, কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো, নিহতদের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা গেছে কিনা এবং যারা এই ঘটনায় আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থাটা এখন কেমন? মারফি, আজকে কিন্তু ঈদের ছুটি শুরু, যার ফলে হচ্ছে যে এই যে ঈদের উত্তরবঙ্গগামী যে মানুষগুলো রয়েছে, ঈদগামী বাড়িতে যারা ফিরছিলেন তারা কিন্তু মূলত হচ্ছে যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যে একটি রড বোঝাই ট্রাক, সেই রড বোঝাই ট্রাকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে আসার পরে হচ্ছে যে বিভিন্ন জায়গায় গাজীপুরের বিভিন্ন রাস্তা থেকে তারা কিন্তু এই ট্রাকের উপরে উঠেছিলেন, রড বোঝাই ট্রাকের উপরে। আপনাকে মাধ্যমে আমি দেখাতে চাই দর্শকদের যে এই যে ট্রাক বোঝাই যে রড বোঝাই যে ট্রাকটি ছিল সেটি কিন্তু রাত্রি যখন ভোর 4টার দিকে তখন এই ট্রাকটি যে চালক ছিলেন তার কিন্তু ঘুম পাচ্ছিল। যারা ট্রাকে ছিলেন তারা বলছিলেন যে ঘুম পাচ্ছিল, সেই ঘুম পাওয়ার কারণেই কিন্তু এই ট্রাকটি অতিরিক্ত চাপের কারণেই যে অতিরিক্ত স্পিড ছিল, যার ফলে হচ্ছে যে এই সরাতল এলাকায়, যে কালিহাতির যে সরাতল এলাকা মহাসড়কের, এই সরাতল এলাকায় আসার পরই ট্রাকটি উল্টে যাওয়ার ফলে হচ্ছে যে এই রডের নিচে যে লোকগুলো ছিল, যাত্রীরা ছিল, তারা কিন্তু রডের নিচে পড়ে যায় এবং তাৎক্ষণিকভাবে তাদেরকে কিছু লোক স্থানীয় যারা ছিলেন তারা উদ্ধার করার পরে হচ্ছে যে এখানেই তারা 15 জন নিহত হন এবং নিহতদের লাশ কিন্তু টাঙ্গাইল যে পূর্ব থানা রয়েছে যমুনা সেতু, সেই এখানে লাশ এগুলো রাখা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ এলাকার তারা বাসিন্দা, এমনটি ধারণা করছে পুলিশ। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে আইনি প্রক্রিয়া শেষে। আপনাকে ধন্যবাদ মামুন আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। চট্টগ্রামে পশুর হাটে আকর্ষণ লড়াকু ষাঁড়, এক একটার বাহারি নাম, বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত, তাই কিছুটা খ্যাপাটে। চট্টগ্রামের জমজমাট পশুর হাটে এসব গরু শুধু শোভাই বাড়াচ্ছে না, আকর্ষণেরও কেন্দ্রবিন্দুতে। তবে দাম বেশ চড়া বলছেন ক্রেতা দর্শনার্থীরা। শিং আর রঙে নজর কাড়া এই লড়াকু ষাঁড়ের নাম সুন্দরী। প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে দেয়া হয়েছে বিশেষ ট্রেনিং। হঠাৎ ছাড়া পেয়ে যেন শক্তির জানান দিচ্ছে সুন্দরী। শিং দিয়ে খুঁড়ছে মাটি, কখনো উপড়ে ফেলছে হাটের খুঁটি। সুন্দরীর মতোই চট্টগ্রামে লিংক রোডে সিডিএ গরুর হাটে ক্রেতাদের নজর কাটছে লালবাবু। চলন বলনে এসব লড়াকু ষাঁড়ের রয়েছে আভিজাত্য। এই হাটে এমন বেশ কিছু ষাঁড় এনেছেন ব্যাপারীরা। বিশেষ প্রশিক্ষণের কারণে এসব ষাঁড় খুবই হিংস্র প্রকৃতির, তাই ধারালো শিংগুলোতে পেঁচিয়ে রাখা হয়েছে টেপ। পাগলামি করছে, ওটার নাম হলো সুন্দরী। এগুলোর যখন শিং বড় হয় এগুলোর দিকে বিভিন্ন রকমের সাগরের সাঁতার কাটাই, পানিতে, ফুসকুনিতে, মাটির কোচাই, এগুলোর রকমের রাগ বাড়ায়, এগুলোর খাবার এগুলোর দানাদার খাবার, রাগের খাবার। এরপর এগুলো মানে প্রচুর হয়ে রাগ হয়ে যায়, তারপরে এগুলিতে ফাইটিং দেয় ওরা। সুঠাম দেহ, রং ও শিং এসব গরুগুলোকে আলাদা করেছে বাজারে অন্য সব গরুর চেয়ে, তাই দামও বেশি। তারপরও শৌখিন ক্রেতাদের চাহিদার শীর্ষে এসব গরু।
অত্যন্ত সুষম দেহের গরুগুলো আর দেখতে সুন্দর শিংগুলো বড় বড় আর প্রত্যেকটা গরু অন্যান্য গরুর চেয়ে একটু দাম বেশি। যে শিংগুলো আছে অনেক ধারালো, উঁচু, লম্বা। আর এগুলার আরেকটা বিষয় হচ্ছে ওরা অনেক মানে দৌড়াদৌড়ি লড়াই করে, তো ওদের কোনো চর্বি হয় না, পিওর মাংসটা পাওয়া যায়। যারা ইয়াং বয়সের ছেলে তারা এই লড়াকু সারের জন্য অনেক পাগল, বিশেষ করে আমিও লড়াকু সারের জন্য পাগল। আমি নিজেও লড়াকু সার কিনেছি কোরবানির জন্য। কোরবানি যত এগিয়ে আসছে ততই চট্টগ্রামে জমে উঠেছে স্থায়ী অস্থায়ী সব পশুর হাট। শুরু হয়েছে বেচাকেনা। হাটগুলোর মাইকে কিছুক্ষণ পরপরই ভেসে আসছে গরু বিক্রির ঘোষণা। যার পোষাচ্ছে তে কিনে নিয়ে যাচ্ছে, যার পোষায় না তে নিয়ে যাচ্ছে না। ওই খালি ঘুরতে চাই সস্তা নেওয়ার জন্য, কিন্তু আমরা তো ব্যাপারী ভাই, আমরা সস্তা দিতে পারবো? আমাদের তো অনেক খরচ। এক সময় আছে, ওরা আরো টাইম নিয়ে এবং ওরা আরো যাতে একটা ভালো রেটে বিক্রি করতে পারে ওই জন্য ওরা ছাড়তেছে না আর কি বড় গরুগুলা। পুলিশ, ল্যাব, স্পেশাল ফোর্স সবাই নিরাপত্তা দিচ্ছে। যান শনাক্তের জন্য অলরেডি আমাদের ব্যাংকের সবাই আছে, মেশিনও আছে, ওরা সবাই শনাক্ত করতেছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চুরি হওয়া গরু ফেরত পাওয়ার আশ্বাসে ৬,০০০ টাকাও দেয়া হয়েছে চোরকে, তবু কোরবানির পশু ফেরত পাননি ভুক্তভোগী। জামালপুরে ঘটেছে এমন দ্বৈত প্রতারণা। ঈদ সামনে রেখে জেলায় বেড়েছে গরু চুরির ঘটনা। গত এক মাসে অন্তত ৩৩টি গরু চুরি হয়েছে। প্রায় প্রতি রাতে কোনো না কোনো খামারি বা গৃহস্থের বাড়িতে হানা দিচ্ছে চোরের দল। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন খামারিরা। প্রশাসনের দাবি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গরু চুরি রোধে গ্রাম পুলিশের এমন আয়োজন, আতঙ্কে জামালপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দারা। মেলান্দহ উপজেলার মধ্য ঝাউগড় এলাকার কৃষক রুবেল মিয়ার গোয়াল ঘরে ২০ দিন আগেও ছিল ৪টি গরু। গত ২৯ এপ্রিল ঝড়ের রাতে গোয়াল শূন্য করে দিয়ে যায় চোরের দল। এরপর থেকে পাগল প্রায় অসহায় রুবেল। রাইতে ২-৩ করে আইসে গোল করে দেখে যায় গরু ঠিক আছে কিনা। সমাজের তো কোনো ঈদ নাই, গরু চুরে গেছে, টাকা পয়সা নাই, কোনো ঈদের স্বপ্ন নাই। মনটা একবার নষ্ট হয়ে গেছে। এখনো মাঝে মাঝে গোল গরু আসে, এমন কান্না আসে। এই গরু পাইলে শ্বশুর বাড়ি গেল না, কোনো ফাংশনও গেল না, কোনো দিন এক রাত বাইরে থাকেনি কোনো দিন। সেই গরু অবস্থা বুঝলেনি, চুরে নিলে কি অবস্থা তার। একই রাতে সে এলাকার আরও ৪ জনের গোয়াল থেকে ৯টি গরু চুরি হয়। তাদের মধ্যে কাঠমিস্ত্রি হেলাল উদ্দিনের ছিল একটি গরু। চুরি হয়ে যাওয়া গরু ফেরত দিতে তার সাথে যোগাযোগ করে প্রতারকরা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৬,০০০ টাকাও দেন তিনি। তবুও গরু ফিরে না পেয়ে দিশেহারা ভুক্তভোগী পরিবারটি। আমার কাছে আর ৬,০০০ টাকা নিছে, নিয়ে যাওয়ার পরে গরু আমার ঘুরাই দিব, গাড়ি ভাড়া টাকা দেন, জিপ দেন, কত করে নিয়ে গেছি ওই টাকাটা দেন, আপনি গরু আমরা ঘুরাই দিন। এটা আপনার শেখ সাদী শামীম বদল মেম্বারের বাচ্চা। আমার বাপের বাড়ি টাকা নিয়ে গরু কিনছিলাম, 2টা গরু ছিল, একটা বেশ আমি চিকিৎসা হয়েছি, আর একটা গরু আমার গাই গরু না, গাই মারাই অন্য বদা গাভিন গরু আছিল। গত এক মাসে জামালপুর সদর উপজেলা মেলান্দহ, মাদারগঞ্জ, বক্সিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ৩৩টি গরু চুরি ও চোর ধরার ঘটনা ঘটেছে। সব মিলিয়ে আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন ছোট বড় খামারিরা। মানুষ সারা জায়গা থাকার পরে সকালে যে সময় ঘুমাইতে যাস ঠিক সেই সময় গরু চুরি হয়। আমি তো নিঃস্ব হয়ে গেছি, আমার তো আর কিছুই থাকলো না। আমি কি করে আমার সন্তানের লেখাপড়া চালাবো জানি না। গরু চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যারা গরু চুরির সাথে সংশ্লিষ্ট তাদের তথ্যগুলো আমরা নিয়েছি এবং সেসব চোরদেরও আমরা আমাদের নজরদারিতে আছে। আমরা স্থানীয় লোকজন যারা আছে তারা এবং স্থানীয় চৌকিদার তাদের নিয়ে আমরা পাহারা দেই প্রতি রাতেই। জেলার 7টি থানায় গত 3 মাসে গরু চুরির 4টি মামলা হলেও নথিভুক্ত হয়নি এমন চুরির ঘটনা রয়েছে অনেক। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হেনায়তপুরে ট্যানারি স্থানান্তরের 9 বছর পার হয়েছে, অথচ এখনও সিইটিপি সমস্যার সমাধান হয়নি। পরিবেশগত মান রক্ষা করতে না পারায় অনেক ট্যানারি পাচ্ছে না আন্তর্জাতিক সনদ, ফলে ইউরোপ আর বড় বড় বাজার ধরতে পারছে না বাংলাদেশ। গ্যাস বিদ্যুতের সংকটেও ধুঁকছে ট্যানারি শিল্প।
আড়ত থেকে লবণযুক্ত চামড়া ট্যানারিতে পৌঁছানোর পর শুরু হয় দীর্ঘ কর্মযজ্ঞ। ধুয়ে পরিষ্কারের পর চুন ও অ্যাসিডের সাহায্যে পশম ও মাংস ছাড়ানো হয়। পরে চলে ট্যানিং, যা পচন রোধ করে চামড়াকে টেকসই করে তোলে। সবশেষে রং আর ফিনিশিংয়ের পর প্রস্তুত করা হয় ফিনিশড লেদার। হাউসে ভিজানো হয়, মেডিসিন দেওয়া হয়, 10 দিন 15 দিন থাকে, তারপর আবার এইসব কাজ হয়। আমাদের তো প্রোডাকশন হিসাবে এবিধে আমাদের কোনো টাইম নেই, হয়তো 4টা পর্যন্ত করি, 5টা পর্যন্ত করি। সামনেই কোরবানির ঈদ, সারা দেশ থেকেই চামড়া আসবে এই সাভার হেমায়েতপুরের চামড়া শিল্পনগরীতে। তা সংগ্রহের জন্যই এখন ট্যানারিগুলোকে প্রস্তুত করা হচ্ছে। লবণের হিসাব হইল পার পিসে ছোট মাল হইল 8 কেজি, বড় মাল হইল 10 হইতে 12 কেজি। এটা খুব খালি করে ফেলছি। আদৌ আগের যে চামড়াগুলো ছিল পুরানা মানুষের, ওগুলো সব আমরা নিষ্কাশন করছি। এক সময়ের বুড়িগঙ্গার তীরে ট্যানারি বাণিজ্য এখন ধলেশ্বরীর কোলঘেঁষা হেমায়েতপুরে। কাজের সুবিধায় বেশ কিছু আড়ত গড়ে উঠেছে ট্যানারির পাশেই। কোরবানির সময় 3 থেকে 4 লাখ পশুর চামড়া সংগ্রহ হয় এখানে। ট্যানারিটা শিল্পটা কাছে, এখান থেকে সবাই চামড়াটা সহজে নিয়ে যাইতে পারে। আর যখন পোস্তা মার্কেট ছিল, পোস্তা যাইতে আসতে 1 দিন লাগতো। তবে রপ্তানি আয়ের জন্য গুরুত্বপূর্ণ খাত হওয়ার পরও বেশ কিছু সংকট রয়েই গেছে। এখনও পুরোপুরি কার্যকর হয়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি। আন্তর্জাতিক মানদণ্ড লেদার ওয়ার্কিং গ্রুপ সনদও নেই অধিকাংশ ট্যানারির। ফলাফল, চায়নার বাইরে বড় কোনো বাজার ধরতে পারেনি বাংলাদেশ। এতে মিলছে না কাঙ্ক্ষিত দর। এর উপর গ্যাস আর বিদ্যুৎ সংকট তো রয়েছেই। আমাদের গভর্নমেন্ট আমাদের সিইটিপি এখনও কমপ্লিট করে নেই, আমরা সয়েড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজও কমপ্লিট করে নেই। এই জন্য যারা ব্র্যান্ডেড বায়ার, আমরা উইদাউট সার্টিফিকেশনে মাল বিক্রি করতে পারতেছি না। আমরা চাই না কিছু 8-10 জন বায়ার আসছে, ওদের কাছে আমরা জিম্মি হয়ে কাজ করতেছি। যেই সুন্দর প্ল্যান করার দরকার সেটা হচ্ছে না। তারপরে বিদ্যুৎ দৈনিক 4 বার যদি যায়, এবারে যে 1 থেকে 1.5 ঘন্টা করে দিনের বেলায় যখন উৎপাদনের সময় শ্রমিকরা কাজ করে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত, তখন বিদ্যুৎ কতবার যায় সেটার কোনো নিশ্চয়তা নেই। ট্যানার্স অ্যাসোসিয়েশনের মতে কোরবানির সময় চামড়া খাতে লেনদেন হয় 1 থেকে 1.5 হাজার কোটি টাকা, আর রপ্তানি আয় বছরে 1 থেকে 1.5 বিলিয়ন ডলারের আশপাশে হয়ে থাকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, সাভার। প্রণোদনা প্যাকেজে বন্ধ কলকারখানা চালুর বদলে রুগ্ন শিল্পে অর্থায়নকে বেশি গুরুত্ব দেওয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। এতে অর্থনীতি এবং কর্মসংস্থানে মিলবে বেশি সুফল। তাদের দাবি, অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখার পরও এসএমই খাত গুরুত্ব পাচ্ছে না। এদিকে প্রণোদনার অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বন্ধ কলকারখানা চালু এবং স্থবির অর্থনীতি চাঙ্গা করতে 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সরকারি খাত থেকে আসবে 41,000 কোটি টাকা, বাকি 19,000 কোটি টাকার যোগান দেবে বাংলাদেশ ব্যাংক। প্রণোদনা প্যাকেজ থেকে 7% সুদে টাকা পাবেন উদ্যোক্তারা। ব্যবসায়ী নেতারা বলছেন, বন্ধ কলকারখানা চালু সময় সাপেক্ষ বিষয়, তাই অর্থায়নের ক্ষেত্রে বন্ধ কারখানার চেয়ে উৎপাদনে আছে এমন রুগ্ন শিল্পকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। রুগ্ন ফ্যাক্টরিদেরকে আপনারা বেশি মূল্যায়ন করেন। একটা বন্ধ ফ্যাক্টরি আপনি কিভাবে এটাকে নির্ণয় করবেন? সেন্ট্রাল ব্যাংক কি বাংলাদেশের সব জায়গায় গিয়ে কোন ফ্যাক্টরি কবে বন্ধ হয়েছে, কেন বন্ধ হয়েছে দেখতে পারবে? আপনার টাকা দিলেন, ওই একটা ফ্যাক্টরির মেশিন আনতে লাগবে 1 বছর, ইনস্টলেশন করতে লাগবে 6 মাস, লোক নিতে তো 1.5-2 বছর তো চলে যাবে। ইমিডিয়েট ইকোনমিক ইম্প্যাক্ট তো হবে না। এখানে হাজারো হাজারো ফ্যাক্টরিজ আছে যারা রুগ্ন হয়ে এখনো কিন্তু চলতেছে। বন্ধ ফ্যাক্টরি চালু করার চেয়ে এটাকে রক্ষা করাটা আগে জরুরি বেশি। এখানে এগুলি চলমান, এগুলিকে বাঁচিয়ে রাখাটা সহজ, এবং এগুলি বেঁচে থাকলে আমার কর্মসংস্থান হারাবে না। বন্ধ হয়ে গেলে এখানে কিন্তু কর্মসংস্থান বিলুপ্ত হবে। তাছাড়া এগুলি চলমান, ফ্যাক্টরিগুলি চলমান থাকলে তার রপ্তানি কার্যক্রমটা অব্যাহত থাকবে। 41,000 কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলের মধ্যে 20,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বড় শিল্পের জন্য, আর মাত্র 5,000 কোটি টাকা বরাদ্দ এসএমইতে। কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বেশি অবদান রাখার পরও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সাথে বৈষম্য করা হয়েছে বলে মনে করেন ঢাকা চেম্বারের সভাপতি। যেখানে যে সেক্টর দেশের অর্থনীতির প্রায় 48% কর্মসংস্থানের যোগান দেয়, সেই সেক্টরকে যদি আপনি লেস দেন 10% অ্যালোকেশন দেন, এটা মনে হয় একটু অসম বন্টন হয়ে গেছে। আমাদের টোটাল কর্মসংস্থানের কত পার্সেন্টেজ লোক চাকরি করে? নট ইভেন 15%। তো বাকি 85% যারা কর্মসংস্থানের যোগান দিচ্ছে তাদেরকে আপনাদের সাপোর্ট দেওয়া তো দরকার রয়েছে।
অর্থনীতির বর্তমান বাস্তবতায় প্রণোদনার উদ্যোগ ইতিবাচক, তবে এ অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, না হলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা অর্থনীতিবিদদের। কেন্দ্রীয় ব্যাংকের দরকার হলো নজরদারি করা যে এটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, কিন্তু ব্যাংকগুলোর দায়িত্ব হলো ওনারা এমনভাবে ঋণটা প্রদান করবেন যেন ওটা খেলাপি না হয়, কারণ খেলাপি ঋণের দায়িত্বটা কিন্তু বাণিজ্যিক ব্যাংকে নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকেরও দেখতে হবে যে এই ঋণের প্রবাহটা যখন ওনারা ছাড় করবেন, যেই ব্যাংকগুলোর ভিতরে কর্পোরেট গভর্নেন্স ঠিক আছে, যাদের আদায়ের রেকর্ড ভালো আছে, তাদেরকে প্রাধিকার দিয়ে এটার ভিতরে আনা উচিত। বিশ্লেষকরা বলছেন, ইচ্ছাকৃত খেলাপি এবং অর্থ পাচারকারীরা যেন প্রণোদনা প্যাকেজের সুবিধা না পায় তা নিশ্চিত করতে হবে। যারা একটু অসুবিধায় পড়ে ডিফল্ট করে গেছেন কিন্তু তাদের ব্যবসার পরিস্থিতি ভালো আছে, তাদেরকে কিছুটা সহায়তা দিলে নিশ্চয়ই তারা বের হয়ে আসতে পারবেন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তী আজ। এই উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। সকালে শাহবাগে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা। আরও বলেন, সাম্য আর মানবতার বাণী বহন করেছে নজরুলের সাহিত্য। জাতীয় সব আন্দোলন সংগ্রামে তার গান কবিতা জুগিয়েছে অনুপ্রেরণা। অন্যায়, অত্যাচার আর অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্র জাতীয় কবির কাছ থেকে পাওয়া, এই মন্তব্য করেন তিনি। এর আগে সকালে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদ এবং বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা। মুক্তির যত জাতীয় আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে যার কবিতা, যার গান, যার সাহিত্য আন্দোলনকামী মানুষকে উদ্বুদ্ধ করেছে, তিনি হলেন কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি। এক দীর্ঘ 16-17 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রামের প্রধান প্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কখনো চির উদ্ধত বিদ্রোহী কণ্ঠ, কখনো আবার প্রেমে মগ্ন। ধর্মের মানবীতয় যার সংসা কুঠারাঘাত ধর্মান্ধতায়, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 1899 সালের এই দিনেই পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে ছোট্ট এক মাটির কুটিরে জন্ম নেন ধূমকেতুসম সাহিত্য প্রতিভা। আজও তিনি শোষিত, অধিকার বঞ্চিত বাঙালির মননের মশাল। সেই কথাই উচ্চারণ করেছেন সুমাইয়া ঐশী, ক্যামেরায় রানা হোসেন। এ সমাজ পূর্ণ তার পাপে, দরিদ্র মরে হাহাকারে, আর অহমিকায় প্রতিধ্বনিত হয় বিত্তশালীর অট্টহাসি। নিপীড়ন এখন অভ্যাস, আর নৃশংসতার খবর নিত্যকার। প্রতিবাদ করবে কে? প্রতিবাদ হবে কোন ভাষায়? আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমান, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ফিম ভাসমান মাইন। যেখানেই অসাম্য অন্যায্য, সেখানেই বিদ্রোহী কবির ঝংকার। নজরুলের প্রতিটি রচনা দলিত বাঙালির কণ্ঠ, যে কণ্ঠ পোষ মানে না কখনো। তাই যুগে যুগে দিকে দিকে নজরুল প্রতিটি বাঙালির কাছেই প্রাসঙ্গিক। নজরুল প্রধানত এই যে আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, এই যে এলিটিজম, এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ, সংগ্রাম এবং বিদ্রোহ করেছেন। বাংলাদেশ এই রাষ্ট্রটা, এর প্রধান চরিত্রই হলো, এক হলো দারিদ্র্য, আর দুই হলো এই দারিদ্র্যের সাথে, প্রকৃতির সাথে, বিচিত্র বিষয়ের সঙ্গে সংগ্রাম। এই সংগ্রাম, দারিদ্র্য, এই বিষয়টা সেই প্রায় ঝাড়খণ্ডের কাছাকাছির অনেক দূরের, কলকাতা থেকে 217 কিলোমিটার দূরের নজরুলকে বাংলাদেশের সঙ্গে গভীরভাবে যুক্ত করে দিয়েছে। বিদ্রোহী কবির রচনায় আজও টের পাওয়া যায় দ্রোহের আঁচ। তাই সহস্র বইয়ের ভিড়েও নজরুল রচনা এক অমর গাথা। কবির প্রতিটি লেখা, অপ্রকাশিত গানগুলো এক একটি মহাজাগরণের সূচনা, যে জাগরণ মুহূর্তেই ছড়িয়ে পড়ে রন্ধ্রে রন্ধ্রে। এই যে মাটির ছোট্ট এই কুটির, এখানেই জন্ম দুখু মিয়ার।
সেখানেই যুবক হয়ে ওঠা, আবার জীবনের নিত্য স্রোতে কখনো সৈনিক, কখনো একজন স্বামী, আবার কখনো একজন বাবা। প্রতিটি বাঁকেই প্রেম আর দ্রোহের মিলনেই গড়ে ওঠে নজরুলের সত্তা। সাধারণ মানুষের মধ্যে নজরুলকে ছড়িয়ে দেওয়াটা যে কোনো রাষ্ট্রের জন্যে মানে রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের জন্যে ঝুঁকিপূর্ণ, কিন্তু তাই বলে তো আর নজরুল আটকে নেই। আমি বিশেষভাবে মনে করি না যে নজরুলের এই চেতনা ছড়িয়ে দেওয়ার বিষয়, নজরুল আসলে ছড়িয়েই আছেন। কবিতা, গান, বিদ্রোহ, প্রণয়, জীবনধারার সব শাখায় নজরুলের অবাধ বিচরণ। যার রচনা সমাদৃত যুগ যুগান্তর ধরে, সেই কবির ১২৭তম জন্ম জয়ন্তীতে শত সহস্র শ্রদ্ধাঞ্জলি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি জোরালো সম্ভাবনা তৈরির পর আবারও ঘনিয়েছে অনিশ্চয়তার মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন এখনো হয়নি চূড়ান্ত সমঝোতা। বলেন সিদ্ধান্ত নিতে মার্কিন আলোচকদের তাড়াহুড়া না করার নির্দেশ দিয়েছেন তিনি। চুক্তি স্বাক্ষর ও অনুমোদন না হওয়া পর্যন্ত তেহরানের উপর অবরোধ বহাল থাকবে বলেও জানান। এই ইস্যুতে সতর্ক অবস্থানে হোয়াইট হাউস কর্মকর্তারাও। চুক্তির খসড়া চূড়ান্ত হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা। ইরানও নিশ্চিত করেছে চূড়ান্ত সমঝোতা হয়নি এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা চললেও ওয়াশিংটনের প্রতি এখনও গভীর সন্দেহ ও অনাস্থা রয়েছে তেহরানের। কাতারে জব্দ থাকা ১,২০০ কোটি ডলারের ইরানি সম্পদে অবিলম্বে ছাড়ের দাবি তুলেছেন তেহরানের আলোচকরা। পাকিস্তানের বেলুচিস্তানে চলমান বিচ্ছিন্নতাবাদী সহিংসতা ও নিরাপত্তা অভিযানের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি বা BLA এর নারী শাখা। সংগঠনটি এবার প্রকাশ করেছে তাদের নারী কমান্ডার এবং নারী যোদ্ধাদের অংশগ্রহণে তৈরি একটি ভিডিও চিত্র, যা নিয়ে ইতোমধ্যেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভিডিওতে বেলুচ জনগণকে সরাসরি স্বাধীনতা আন্দোলনের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানানো হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। পাহাড়ি এলাকায় চলছে স্বয়ংক্রিয় অস্ত্রের প্রশিক্ষণ, আর প্রশিক্ষণপ্রাপ্তরা সবাই নারী। সম্প্রতি এই ভিডিও প্রকাশ করে পাকিস্তানের বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। যাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারা সবাই BLA এর নারী শাখার সদস্য। ভিডিওতে প্রশিক্ষণের নেতৃত্বে শাইনাজ বেলুচ নামের এক নারীকে দেখা যায়। BLA এর নারী শাখার প্রধান কমান্ডারের দায়িত্ব পালন করছেন তিনি। গেরিলা আক্রমণ ও আত্মঘাতী হামলার তালিমও চলছে সমানভাবে। আমি এখন বন্দুক হাতে নিয়েছি শুধু নিজের সুরক্ষার জন্য নয়, বরং আপনাদের সবার জন্য। আমি কোনো নির্দিষ্ট শ্রেণীর জন্য নয়, পুরো বেলুচিস্তানের মানুষের জন্য লড়ছি। তিনি অভিযোগ করেন বেলুচিস্তানে বেলুচ জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই দমন পীড়নের শিকার হচ্ছে এবং তাদের সংস্কৃতি ও পরিচয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন সংগঠনের নারী সদস্যরা এখন শুধু অংশগ্রহণকারী নয়, বরং নেতৃত্ব ও কমান্ড পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বেলুচ নারীরা আর ঘরের ভেতরে সীমাবদ্ধ নেই, তারা এখন আন্দোলনে যুক্ত। পুরুষের পাশাপাশি সশস্ত্র সংগ্রামে অংশ নিচ্ছে নারীরাও। ঐতিহাসিকভাবে বেলুচ সমাজে নারীরা সমান মর্যাদা পেলেও পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক ও শাসক কাঠামোর কারণে সেই অবস্থান দুর্বল হয়েছে। বিশ্লেষকদের মতে নারী কমান্ডারকে সামনে আনা BLA এর প্রচারণা কৌশলের নতুন দিক নির্দেশ করতে পারে। এর মাধ্যমে সংগঠনটি তাদের বার্তা আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে। বেলুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী সহিংসতা, নিরাপত্তা অভিযান, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ঘিরে উত্তেজনা বিরাজ করছে। ফলে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। খেলার খবর। ভারতের গোয়া রাজ্যে আজ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে। উদ্বোধনী দিনে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ, অপর ম্যাচে লড়বে ভুটান ও নেপাল। নিজেদের হ্যাটট্রিক মিশনে 28 মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।
তার আগে হঠাৎই অধিনায়ক পরিবর্তন করেছেন কোচ পিটার বাটলার। আফিদা খন্দকারের পরিবর্তে মারিয়া মান্ডাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে বাংলাদেশের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন মারিয়া। সাবিনার দীর্ঘ 10 বছরের নেতৃত্বে টানা 2 বার সাফ শিরোপা জয়ের পর অধিনায়ক করা হয়েছিল আফিদাকে। এবার সাফ শুরুর আগে শেষ মুহূর্তে আর্ম ব্যান্ড কেড়ে নিলেন পিটার বাটলার। গ্রুপের শেষ ম্যাচে 31 মে ভারতের বিপক্ষে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। এরপর 3 জুন সেমিফাইনাল শেষে 6 জুন হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। এই বিগত দিনে আমরা খেলে আসছি, আমরা জানি সব টিমই অনেক ভালো। তো আসলে চাপ তো থাকবেই, কারণ এখন নতুন করে আবার শুরু হচ্ছে সাফ। তো আমরা চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলা। প্রথমবারের মতো সিনিয়র ও জুনিয়র নারী এশিয়া কাপে খেলেছে বাংলাদেশ। এই দলে অনেক তরুণ ফুটবলার আছে এবং তারা তাদের করণীয় সম্পর্কে জানে। আফিদার পরিবর্তে মারিয়া মান্ডাকে অধিনায়ক করা হয়েছে, সেটি দলের প্রয়োজনেই। আশা করি এই সাফে মারিয়া নিজেকে প্রমাণ করবে অধিনায়ক হিসেবে। এই ছিল যমুনা নিউজের প্রথম ঘন্টার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।